আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেল বাংলাদেশের সাদাত রহমান। সাইবার অপরাধ থেকে শিশুদের সুরক্ষায় সচেতনতামূলক অ্যাপ বানানোর জন্য এই স্বীকৃতি। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছে আমি কামরুজ্জামান। বাসে আগুন দিয়ে নাশকতার চেষ্টায় প্রমাণ করে বিএনপি তাদের চিরাচরিত অভ্যাস থেকে সরে আসতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি আবারও আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি ঘটিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে বিএনপি কোনো অরাজকতায় বিশ্বাসী নয় মন্তব্য করে দলের মহাসচিব মির্জা ফখরুলের অভিযোগ, বিএনপির ঘাড়ে দোষ চাপাতেই ক্ষমতাসীনরা এ ধরনের ঘটনা ঘটিয়েছে। নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সারা দেশে দুদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। সমসাময়িক ইস্যুতে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে শুক্রবার সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তব্যের শুরুতেই তিনি বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের জন্য বিএনপিকে দায়ী করেন। হুঁশিয়ারি দেন, আগুন সন্ত্রাসের এমন কর্মকাণ্ডের দাঁত ভাঙা জবাব দেবে আওয়ামী লীগ। গতকালের নাশকতা প্রমাণ করেছে বিএনপি তাদের চিরাচরিত সন্ত্রাসী পন্থা পরিহার করতে পারেনি। তাদের নির্লক্ষ্য অনুযায়ী পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা গতকাল রাজধানীতে নাশকতা চালিয়েছে। বিএনপির এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের দাঁত ভাঙ্গা জবাব দেবে। একই দিন বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অভিযোগ করেন, জনগণের চোখ ফাঁকি দিতে ক্ষমতাসীনরাই এমন ঘটনা ঘটিয়ে মিথ্যে মামলায় দলীয় কর্মীদের গ্রেফতার করছে। এটা যে আপনার একটা পাতানো নির্বাচন এবং আপনার জালিয়াতি নির্বাচন, সেটার থেকে জনগণের দৃষ্টিকে দূরে নেওয়ার জন্য এই ধরনের ঘটনা হচ্ছে। তারাই এই সমস্ত ঘটিয়ে বিএনপির উপরে চাপিয়ে দেয় এবং বিএনপিকে তারপরে আপনার মামলা দিয়ে, অলরেডি অনেকগুলো মামলা হয়ে গেছে, 9টা মামলা হয়েছে এবং সেই 9টা মামলায় আমাদের সিনিয়র লিডার পর্যন্ত তারা এখানে আসামি করেছেন। সদ্য অনুষ্ঠিত ঢাকা 18 আসনের উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান এবং দলীয় কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানী সহ সারা দেশে 2 দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনকে এই প্রতিবাদ সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো যাচ্ছে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবার বিনিময়ে অস্ত্র লেনদেনের বিষয়ে পুলিশের অনুসন্ধানে বেরিয়ে আসছে ভয়াবহ সব তথ্য। চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও এর একটি বাসায় অভিযান চালিয়ে আটক করা হয় 4 জনকে। উদ্ধার করা হয়েছে নগদ 8 লাখ টাকা ও 23,000 ইয়াবা। শাখাউত্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পুরো বাসা যেন টাকার ইয়াবার কারখানা, যেখানে হাত দেওয়া হয় সেখান থেকে বের হয়ে আসে টাকার বান্ডিল আর ইয়াবার প্যাকেট। পাওয়া গেছে অন্তত 12টি ব্যাংকের চেক বই, তাতে রয়েছে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য প্রমাণ। শুধু একটি ব্যাংকেই 2 কিস্তিতে লেনদেন হয়েছে 83 লাখ টাকা। মোট 23,000 ইয়াবা আমরা পেলাম। তার পাশাপাশি এখানে ইয়াবা বিক্রয়ের টাকা প্রায় 8,83,000 টাকা। পাশাপাশি এখানে লক্ষ লক্ষ টাকা, আমরা এ পর্যন্ত প্রায় 1.5 কোটি টাকার ব্যাংক লেনদেনের হিসাব পেয়েছি আমরা। 5 মে ইয়াবার বিনিময়ে বিদেশি পিস্তল কিনতে গিয়ে আটক হয় 2 রোহিঙ্গা। আটককৃত এই 2 জনের স্বীকারোক্তি অনুযায়ী এই বাসার সন্ধান পায় পুলিশ। তবে আটককৃতরা স্থানীয়ভাবে সম্ভ্রান্ত হিসেবেই পরিচিত। আমরা প্রথমে 2 জনকে গ্রেপ্তার করি 1000 পিস ইয়াবা নিয়ে। তাদেরকে দেখি যে টুপি, দাড়ি এবং পায়জামা পাঞ্জাবি পরা। তারা মূলত ধর্মীয় লেবাসটাকে কাজে লাগিয়ে পুলিশের চোখকে ফাঁকি দেওয়ার জন্য এই ইয়াবা ব্যবসা করে আসছে। ইয়াবা ব্যবসা করে এটা কোনো প্রকারে চিন্তাই করা যাবে না। যেহেতু মুদির দোকান আছে, আমরা ওকে ফোন করলে আমাদের বাসায় সব জিনিসপত্র এনে দিত। মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তো। এবং একটা জিনিস ওনার সন্দেহ ছিল আমার, সব প্রথম থেকে ওনাকে দেখার পর থেকে সে সবসময় ও ভিতরের অলিতে গলিতে গিয়ে কথা বলতো। আটককৃত 4 জনের মধ্যে একজন নারী, 41তম BCS এর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। আর পুরুষ 3 জনের মধ্যে একজন সরাসরি মিয়ানমারে যোগাযোগ করে ইয়াবা সংগ্রহ করত, আরেকজন রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র পৌঁছে দিত। বাসায় পাওয়া গেছে বেশ কিছু বিশেষ সাইজের চুম্বক, যে চুম্বক দিয়ে বাসের সিটের নিচে আটকে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসতো চট্টগ্রামে। এইভাবে অনেক নিরীহ যাত্রীও ফেসে যেত আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কেমন আছে পুরান ঢাকার বানরগুলো, দেখবেন সংবাদের শেষাংশে। আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে।
দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুক্রবার বিকেলে গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে আসন্ন 28টি স্থানীয় সরকার নির্বাচনে দলের মনোনীত প্রার্থী চূড়ান্ত করা হয়, যার মধ্যে রয়েছে 10টি উপজেলা, 2টি পৌরসভা এবং 16টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীর নাম। এছাড়া বর্তমানে দলের সাংগঠনিক অবস্থা এবং দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি আলোচনা হয়। সভায় স্বাস্থ্যবিধি মেনে বোর্ডের সদস্যরা অংশ নেন। শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেল বাংলাদেশের সাদাত রহমান। শুক্রবার নেদারল্যান্ডসের হেগে এই পুরস্কার ঘোষণা করা হয়। নোবেলজয়ী মালালা ইউসুফজাই বিজয়ের নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে সাদাত বলেন, এ পুরস্কার বাংলাদেশি হিসেবে তাকে গর্বিত করেছে। সাইবার বুলিং, যার শিকার হয় উন্নত দেশ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য কিশোর কিশোরী। বাংলাদেশেও প্রায় 49% কিশোর কিশোরী এরকম সাইবার বুলিং এর শিকার হয়, কিন্তু নিজেদের সমস্যা কাউকে বলতে পারে না তারা। পুলিশ তো দূরের কথা, অনেকেই নিজের বাবা মাকেও এ ব্যাপারে কিছু জানাতে পারে না। তেমনি সাইবার বুলিং এর শিকার হয়ে পিরোজপুরের 10ম শ্রেণীর এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা নাড়া দেয় নড়াইলের সাদাত রহমানকে। সাইবার অপরাধ থেকে শিশুদের সুরক্ষায় শুরু করে সচেতনতামূলক কাজ। তারই অংশ হিসেবে অনলাইনে নির্যাতনের শিকার হওয়া শিশু কিশোরদের সাহায্য করতে গত বছরের অক্টোবরে তৈরি করে অনলাইন প্ল্যাটফর্ম সাইবার টিনস। এই অ্যাপের মাধ্যমে ভুক্তভোগী কিশোর কিশোরীদের সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার যোগাযোগ সৃষ্টি করা হয়। ভুক্তভোগীকে দেয়া হয় মানসিক সাপোর্ট। সাদাত রহমানের এই উদ্ভাবনের জন্য এবছর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার দেওয়া হলো। শুক্রবার নেদারল্যান্ডসের হেগে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিজয়ী নাম ঘোষণা করেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। সেখানে উপস্থিত থেকে পুরস্কার নেয় সাদাত। 42টি দেশের 142 জন শিশুর মনোনয়নের মধ্য দিয়ে শুরু হয়েছিল বিশ্বমঞ্চে উঠে আসার এই দৌড়। শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের সেই দৌড়ে সবশেষ টিকে ছিল মাত্র 3 জন, যাদের একজন নড়াইলের কিশোর সাদাত রহমান। Today I feel so proud to represent Bangladesh among so many important people. শিশুদের অধিকার, উন্নয়ন ও নিরাপত্তায় অসাধারণ অবদানের জন্য প্রতি বছর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার দেয়া হয়। গত বছর সুইডেনের শিশু পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গ ও ক্যামেরুনের ডিভিনে মালম যৌথভাবে মর্যাদাপূর্ণ এই পুরস্কার পান। 2013 সালে এই পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই পরের বছর জয় করেছিলেন শান্তিতে নোবেল। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে আজ দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 19 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1767 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,28,965 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 13,539 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 25,15,339 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,767 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,28,965 জন। 24 ঘন্টায় মারা গেছেন 19 জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন 6,159 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,519 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,46,387 জন। প্রবাসের সময় আরও থাকছে। রিপাবলিকান ঘাঁটি অ্যারিজোনাতেও জয় পেলেন বাইডেন। ইলেকটোরাল ভোটের সংখ্যা বেড়ে দাঁড়ালো 290। পরাজয় স্বীকার না করায় নিজ দলেই তোপের মুখে ট্রাম্প। মৌসুম চলে আসলেও রাজধানীর পাইকারি বাজারে কমেনি সবজির দাম। এখনও বৃষ্টি ও বন্যার অজুহাতে প্রতিটি সবজি বিক্রি হচ্ছে কেজিতে 40 টাকার উপরে। সরবরাহ ঘাটতি হওয়ায় কিছু সবজি বিক্রি হচ্ছে দ্বিগুণ দামেও। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। রাতের কারণ বাজার, সারি সারি ট্রাক আর ঝাঁকা ভরা সবজির ডালার চিত্রই বলে দেয় আমদানির অবস্থা। কোনোটির মৌসুম শেষ, তাই আমদানি কম হলেও নতুন সবজি ওঠায় বাজারে ঘাটতি নেই সবজির সরবরাহে। কিন্তু বাজারে এখনও প্রভাব কমেনি বৃষ্টি ও বন্যার। দু একটির দাম কমে 50-এর নিচে আসলেও বেড়েছে বেশিরভাগ সবজির দর। বাজার ভরা ফুলকপি থাকলেও কমছে না দাম। পাইকারি পর্যায়ে 7 দিন আগের 25 টাকা পিসের লাউ এখন বিক্রি হচ্ছে 45 টাকায়। 1 মাস আগের 16 টাকা কেজির মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি দরে। আজকে বিক্রি হচ্ছে 35 টাকা, 36 টাকা। গতকালকে বিক্রি হয়েছে 38-40। আগে বেশি 50 টাকা, 55, এখন 60 টাকা কেজি। মুগামে মাল শর্ট। এর আগে কিছু কম ছিল, ইদানিং বাড়তি, কারণ মালের আমদানি কম। 2 সপ্তাহ ধরে বাড়তি।
কারণ আমদানি কম। এদিকে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে পটল, শিম, বেগুন সহ কয়েকটি সবজি। আর গ্রীষ্মকালীন পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকা কেজি দরে। আমদানি বাড়ায় দাম কমছে বলে জানান পাইকাররা। বাজার ভাই কোন সময় কোন দামে বিক্রি হয় এটা তো ঠিক নেই। মাল বেশি আসলে দাম কমে, কম আসলে মাল দাম বাড়ে। আগে ছিল 80 টাকা 75 টাকা, এই সপ্তাহখানে আগে। বর্তমানে আজ 5-6 দিন একটু দামটা নর্মাল আছে আর কি। আরো পরে কমবে, অনডেলি কমবে। আজকে বেচতেছি 52 টাকা কেজি, 50 টাকা কেজি। গতকালকে বেচছিলাম 5.50, 56, 60 টাকা কেজি। আমদানি বেশি, এখন দাম কমে গেছে। শীতের সবজি পুরোপুরি আসলেই দাম হাতের নাগালে আসবে বলে আবারও আশ্বাস দেন ব্যবসায়ীরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ইন্দিরা রোডে তিতাস গ্যাসের পাইপলাইন থেকে হঠাৎই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উড়ে গেছে ম্যানহোলের ঢাকনা। তবে দুর্ঘটনার সময় সড়কে মানুষের চলাচল না থাকায় এতে কেউ হতাহত হয়নি। ঘটনাস্থল এলাকায় তিতাসের পাইপলাইনে 2টি লিকেজ পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। স্থানীয় জনপ্রতিনিধির অভিযোগ, সম্প্রতি ওয়াসা ও তিতাসকে চিঠি দিলেও কোনো ব্যবস্থা নেয়নি সংস্থা দুটি। ক্ষতবিক্ষত সড়ক, স্থানে স্থানে বেশ কিছু গর্ত, উড়ে গেছে ম্যানহোলের স্ল্যাব। চিত্রটি রাজধানীর ইন্দিরা রোডের। নারায়ণগঞ্জ আর রাজধানীর আরমানিটোলা ধানমন্ডিতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের কথা ভুলতে না ভুলতেই একই ঘটনার সাক্ষী রাজধানীর ব্যস্ততম এই জায়গা। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল 3টার দিকে বিকট আকারের শব্দে বিস্ফোরণ ঘটে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ, গন্ধ বের হয় গ্যাসে, তৈরি হয় ভয়ানক পরিবেশে। তবে অন্য দিনের ব্যস্ততম এই জায়গাটিতে শুক্রবার ছুটির দিন হওয়ায় দুর্ঘটনার সময় মানুষের চলাচল তেমন ছিল না, ফলে ঘটেনি কোনো হতাহত। নারায়ণগঞ্জ ট্র্যাজেডি থেকে যে সেবা সংস্থাগুলো শিক্ষা নেয়নি তার বড় উদাহরণ হয়ে আছে রাজধানীর ইন্দিরা রোড। এলাকাবাসী বলছেন, যদি স্বাভাবিক দিন হতো, শুক্রবার ছুটির দিন না হয়ে, তাহলে এখানে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতে পারত। অনেক লোক থাকে, রাস্তায় গাড়িও থাকে প্রচুর। আজকে গাড়িও ছিল না, রাস্তা ফাঁকা ছিল। ফাঁকা থাকার কারণে মানুষ বেঁচে গেছে। পাথর মানে ছিটা উঠছে আর একটা বিকট শব্দ। আমি কিন্তু গেটে দাঁড়িয়েছিলাম, বের হয়ে যখন এসে দেখলাম তো এদিকে কী হয় যে এটা ওইটা 3টেই ধরেন যে উধড়ে গেছে, আর এখানে ধোঁয়া বের হয়েছে। ঘটনাস্থলের পাশে গ্যাসের লাইনে 2টি লিকেজ পাওয়ার কথা সময় সংবাদের কাছে স্বীকার করেছেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক। লিকেজ পাওয়া গেছে 2টা, মেইন লাইন থেকে সার্ভিস যেটা লাইন যায় গ্রাহকের বাসায়, ওইখানে লিকেজ পাওয়া গেছিল। তবে ঘটনাস্থল পরিদর্শন করে নিজেদের দায় অস্বীকার করেছে ওয়াসা। যদিও স্থানীয় জনপ্রতিনিধির অভিযোগ, লাইন পরিষ্কারের বিষয়ে ওয়াসা বরাবরই উদাসীন। এটা ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের ড্রেনেজ লাইন এবং এটা বিস্ফোরণ হয়েছে। সম্ভবত ভিতরে গ্যাস লাইন আছে, কিন্তু ওয়াসার সম্পৃক্ততা এখানে নাই। আমি এখন পর্যন্ত দেখি নাই যে ওয়াসা থেকে কোনো লোক এসে কোনো সময় কোনো রাস্তা পরিষ্কার করছে। তো গ্যাসগুলো তো আসলে তাদের ওই থেকে উৎপন্ন হয়ে আমাদের লাইন পর্যন্ত ছড়ায় পড়ে। তো সেই ক্ষেত্রে আমাদেরটা পরিষ্কার থাকলে তো হবে না, তাদেরটাও পরিষ্কার থাকতে হবে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জানান, সেবা সংস্থার ঝুঁকিপূর্ণ লাইনের কারণে দুর্ঘটনার শঙ্কার কথা জানিয়ে তিতাস ও ওয়াসাকে সম্প্রতি চিঠি দিয়েও কোনো ফল পাওয়া যায়নি। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রিপাবলিকান ঘাঁটি অ্যারিজোনাতেও জয় পেয়েছেন জো বাইডেন। এ নিয়ে বাইডেনের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা দাঁড়ালো 290-এ, আর 217-তেই আটকে আছেন ডোনাল্ড ট্রাম্প। পরাজয় স্বীকার না করে ট্রাম্পের বিরুদ্ধে খোদ রিপাবলিকান দলেই কোন্দল বাড়ছে। অনেক নেতাই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। মার্কিন নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর নিয়ে নাটকীয়তা দিন দিন বেড়েই চলেছে। বিশ্বের অন্যতম বড় গণতান্ত্রিক দেশটি এখন গভীর সংকটে। নির্বাচনের 10 দিন পেরিয়েও হার না মানায় অনড় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে ট্রাম্পের দলেই বিভক্তি দেখা দিয়েছে। লিন্ডসে গ্রাহাম সহ বেশ কয়েকজন রিপাবলিকান নেতা ট্রাম্পকে পরাজয় স্বীকার করে নেয়ার আহ্বান জানিয়েছেন। নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে বিদেশিদের শুভেচ্ছা বার্তা গ্রহণ থেকে বিরত রেখেছে ট্রাম্প প্রশাসন। সেগুলোর পাশাপাশি জো বাইডেনকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সব ব্রিফিংয়ে যুক্ত করারও আহ্বান জানিয়েছেন রিপাবলিকান নেতারা। যদিও অধিকাংশ নেতাই এখনো ট্রাম্পকে সমর্থন করছেন। ভোটের অসঙ্গতি নিয়ে ট্রাম্পকে মামলার সুযোগ দিতে চান তারা। এদিকে গণরায়কে সম্মান জানাতে রিপাবলিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।
ব্যাপক ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ করে আসলেও তার সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি ট্রাম্প। উইসকনসিনের প্রধান নির্বাচনী কর্মকর্তা মেগান ওলফ বলেন, এখন পর্যন্ত অঙ্গরাজ্যটিতে অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। নির্বাচনী নিরাপত্তা কর্মকর্তারাও ট্রাম্পের ভোট কারচুপির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। এদিকে নিজ দলের পাশাপাশি প্রতিরক্ষা দফতরেও ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ বেড়েছে। প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্তের পর এ ক্ষোভ আরও তীব্র হয়েছে। আমরা কোনো রানী, রাজা, অত্যাচারী বা স্বৈরশাসকের সেবা করার জন্য শপথ নিইনি, কিংবা নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্যও নয়। আমরা সংবিধানের জন্য শপথ নিয়েছি। ব্যক্তি স্বার্থ ঊর্ধ্বে রেখে আমরা আমাদের সংবিধানের মর্যাদা রাখব। বিশ্লেষকরা বলছেন, পরাজয় স্বীকার না করে বাজে নজির স্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। দ্বিতীয় ধাপের করোনা সংক্রমণ ঠেকাতে ফ্রান্সে লকডাউনের মেয়াদ আরও 15 দিন বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এছাড়া বর্ষবরণের অনুষ্ঠান বাতিলের কারণে ক্ষুদ্র ব্যবসায়ীদের আরও সংকটের মুখে পড়তে হবে বলে মনে করেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ফ্রান্সের প্যারিস থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। ফ্রান্সের দ্বিতীয় ধাপের করোনার সংক্রমণ রুখতে মাসব্যাপী যে লকডাউন জারি করা হয়েছিল তা আরও 15 দিন বর্ধিত করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জন কাস্তিয়াক এক প্রেস কনফারেন্সে এই 15 দিন বর্ধিতের বিষয়টি অবগত করেন। এই সময়ে দেশটির বার, রেস্টুরেন্ট সহ অন্যান্য অপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের তুলনায় আরও বেশি তৎপর থাকবে। দ্বিতীয় ধাপের লকডাউন জারি হওয়ার পর দেশটিতে কয়েক লাখ মানুষকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি হতে হয়েছে। আর প্রয়োজনীয় তথ্য প্রমাণাদি প্রমাণ করতে না পারায় তাদেরকে জরিমানারও মুখোমুখি হতে হয়। দ্বিতীয় দফার এই লকডাউনের সময়সীমা বৃদ্ধির কারণে এবার দেশটিতে বর্ষবরণের যে অনুষ্ঠান তাও হবে না বলে মনে করেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা মনে করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বেশি লোকসানের মুখেই পড়বেন। ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন আমাদের প্যারিসে, তারা যে ক্ষতির সম্মুখীন আছেন, যেভাবে তারা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে। এই বছরের শেষের দিকে যে বড় বড় প্রোগ্রামগুলো হয়, বড়দিনের উৎসব, এগুলা হবে না, এমনকি বর্ষবরণের অনুষ্ঠানটাও হবে না। সম্ভবত এই বছরের শেষ পর্যন্ত আবার লকডাউন বলবৎ থাকবে। প্রধানমন্ত্রী জন কাস্তিয়াক তার প্রেস কনফারেন্সে দেশটির ক্ষুদ্র ব্যবসায়ীদের সহযোগিতার যে আশ্বাস প্রদান করেছেন তা যেন বাস্তবায়িত হয় এমন দাবি জানিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। মোহাম্মদ লুৎফুর বাবু, সময় সংবাদ, প্যারিস। আয়ারল্যান্ডে করোনা রোধে দ্বিতীয় ধাপের লকডাউন বেশ কার্যকরী হচ্ছে। 6 সপ্তাহের লকডাউনের অর্ধেক সময়ের মাঝেই সংক্রমণের হার কমেছে বেশ দ্রুতই। এতে স্বস্তি ফিরে এসেছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। তবে প্রথম ধাপে যেরকম ঢিলেঢালাভাবে নিয়মকানুন মেনে চলা হয়েছে, সে ধারায় ফিরলে সংক্রমণের হার বাড়ার শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আয়ারল্যান্ড থেকে আরও জানাচ্ছেন সৈয়দ জুয়েল। প্রথম ধাপের লকডাউনে সফলতার আলোর মুখ না দেখলেও গেল মাসের 21 তারিখ থেকে শুরু হওয়া দ্বিতীয় ধাপের লকডাউনের সফলতার আলোর ছোঁয়া এখন আয়ারল্যান্ডে। 6 সপ্তাহের লকডাউনের তৃতীয় সপ্তাহ শেষেই 1000 থেকে কমে এখন প্রতিদিন 2 থেকে 300 আক্রান্তে অনেকটাই স্বস্তিতে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আমাদের এখানে দ্বিতীয় লকডাউনের পরে করোনা ভাইরাসের রোগীর সংখ্যা খুবই দ্রুত হ্রাস পাচ্ছে। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আয়ারল্যান্ড সরকারের কঠোর নিয়ম নীতির কারণে। যদি লকডাউন না থাকে বা লেভেল 5 এর রেস্ট্রিকশন না থাকে এবং তখন যদি সাধারণ মানুষ আবার আগের মতো আপনার মেলামেশা শুরু করে এবং যে সমস্ত রেস্ট্রিকশনস আছে ওগুলো যদি মেনে না চলে, তাহলে ধারণা করা হচ্ছে যে এই কেস নাম্বার আবার দ্রুত বেড়ে যেতে পারে। তবে দ্বিতীয় ধাপের লকডাউনে যে সফলতা এসেছে এ ধারা অব্যাহত রাখতে হলে সংক্রমণ রোধের নিয়ম নীতিগুলো মেনে চলার পরামর্শ গবেষকদের। প্রথম ধাপের লকডাউনে অনেকেই নিয়ম নীতিগুলো মেনে না চলায় অনেকটা আমন্ত্রণ জানিয়ে দ্বিতীয় ধাপের লকডাউনের আগমন। দ্বিতীয় ধাপে প্রথম ধাপের ভুলগুলোর পুনরাবৃত্তি না হয়ে করোনা রোধে স্বাভাবিক জীবনের গতিতেই ফিরবে আয়ারল্যান্ড, এমনটাই প্রত্যাশা এখানে নাগরিকদের। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। সুইডেনে দিন দিন বাংলাদেশির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদাও। আর তাই নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়াও বাংলাদেশিদের পছন্দের খাবারের রেস্টুরেন্ট খুলে বসেছেন অনেক প্রবাসী। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট।
সারা বিশ্বের মতো সুইডেনও রয়েছে বাংলা খাবারের চাহিদা। প্রবাসীদের পাশাপাশি সুইডিশদের কাছেও বাংলা খাবার সমান জনপ্রিয়। দেশটিতে রয়েছে শত শত বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট। বাংলা খাবারের পাশাপাশি বাংলাদেশের মুখরোচক স্ট্রিট ফুড, ফুচকা, চটপটির ব্যবসাও শুরু করেছেন অনেকে, যা বাংলা খাবারের সাথে বাংলাদেশি সংস্কৃতিকে বিদেশের মাটিতে তুলে ধরছে। দেশের খাবারের যে স্বাদ সেটা এখানেই পাইছি, তো আমাদের মোটামুটি রেগুলার এখন আসা হয়। বাংলাদেশে আমরা যেরকম টেস্টটা পাইতাম এক্স্যাক্টলি সেম টেস্ট। আমি অনেক ঝাল লাইক করি, ওই ঝালটাও সেম। মিলন মেলার মতো আমরা সবাই সপ্তাহে রবিবারটা অনেকেরই ছুটি থাকে, সবাই আসলাম, বাঙালি ফ্লেভারটা পেলাম, সবার সাথে দেখা সাক্ষাৎ হলো। সুইডেনে করোনা সংক্রমণ অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় রাত 10টার পর মদ বিক্রি বন্ধ ঘোষণা করেছে সরকার, আর তাই নাইট ক্লাব আর বারগুলো অনেকটা বন্ধের পথে। সুইডেনে বাড়ছে বাংলাদেশের সংখ্যা, সেই সাথে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা। এক সময় বাংলাদেশি খাবার পাওয়া দুষ্কর হলেও এখন বাংলাদেশি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ বাংলাদেশের তৈরি রসমলাই, ফুচকা সবই পাওয়া যায় বাংলাদেশের সব দোকানগুলোতে। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন। করোনা মহামারীর কারণে আকামাধারী যেসব প্রবাসী বাংলাদেশে ছুটি কাটাতে এসে আটকা পড়েছেন তাদের আর কুয়েত প্রবেশে কোনো বাধা নেই। কুয়েত থেকে আরও জানাচ্ছেন শরীফ মোহাম্মদ মিজানুর রহমান। বৈশ্বিক মহামারী করোনার কারণে আকামাধারী যে সকল প্রবাসীরা বাহিরে বা দেশে ছুটিতে গিয়ে আটকে পড়েছেন তাদের কুয়েত প্রবেশে আর কোনো বাধা নেই। তারা কুয়েত প্রবেশে যে কোনো প্রয়োজনীয় নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে কুয়েত প্রবেশ করতে পারবেন। বাংলাদেশে গিয়ে যারা আটকা পড়ে আছেন যাদের একামা আছে, কুয়েত সরকারের মাধ্যমে জানতে পারলাম যাদের একামা আছে তাদের কুয়েত প্রবেশে কোনো বিধিনিষেধ নাই। বাংলাদেশ থেকে প্রবাসী ভাইরা অনায়াসে কুয়েতে প্রবেশ করিতে পারবেন, সেজন্য কুয়েত সরকারকে অনেক অনেক ধন্যবাদ। আবাসিক বিষয় জেনারেল প্রশাসন আরব স্টেটসকে জানান যে যারা কুয়েতের বাইরে আছেন তারা অনলাইনে তাদের আকামার মেয়াদ শেষ হওয়ার পূর্বে আকামা নবায়ন করতে পারবেন। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের নিয়ে নতুন ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় তবে অবশ্যই এটি আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ প্রশাসনের মাধ্যমে ঘোষণা করে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়। তাছাড়া ছুটিতে থাকা প্রবাসীদের ব্যাপারে আর কোনো সীমাবদ্ধতা নেই বলেও জানানো হয়। বাংলাদেশ সহ 34টি দেশের উপর বিমান চলাচলের নিষেধাজ্ঞার বিষয় বাংলাদেশ সরকার ও দূতাবাস যেন কঠোরভাবে সমাধান করেন, এটাই প্রবাসীদের একমাত্র কাম্য। শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, সময় সংবাদ, কুয়েত। 2015 সালের 13 নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসের বাতাক্লন সেন্টারে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণ করা হয়েছে। শুক্রবার বাতাক্লন সেন্টারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্যারিস থেকে আরও জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। প্যারিসের বাতাক্লেন সেন্টার সহ ফ্রান্সের একাধিক স্থানে সিরিজ হামলার 5ম বার্ষিকী। 2015 সালের এই দিনে বাতাক্লেন সেন্টার সহ প্যারিসের একাধিক স্থানে সন্ত্রাসী হামলা চালানো হয়। ইসলামী জঙ্গি গোষ্ঠী এই হামলার সাথে যুক্ত ছিল বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল। প্রতি বছর বৃহৎ পরিসরে দিনটিকে স্মরণ করা হলেও এবারে করোনা সংকটের কারণে অনেকটা সীমিত পরিসরে দিনটিকে স্মরণ করা হচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী জন কাস্তেয়াক্স, প্যারিসের মেয়র আন্নে হিদালগো এবং স্বরাষ্ট্রমন্ত্রী জেরান ডারমান সহ সংশ্লিষ্টরা বাতাক্লন সেন্টারে ফুলের শ্রদ্ধা জানান নিহতদের স্মরণে। এ সময় সেখানে ফুল, ছবি ও বিভিন্ন খেলনা, গিটার সহ অন্যান্য সামগ্রী দিয়ে নিহতদের স্মরণ করা হয়। নিহতদের স্মরণ করতে আসা অনেক সাধারণ মানুষজন এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন। প্রধানমন্ত্রী জন কাস্তেয়াক সহ সংশ্লিষ্টরা এ সময় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন। বাতাক্লন সেন্টারে হামলার পরের বছর নিজ শহরে একটি বড় সন্ত্রাসী হামলা ঘটনা ঘটে, সেখানেও একাধিক ব্যক্তি নিহত হন। গেল কয়েক বছরে বেঙ্গো ম্যাগাজিন শার্লি হেবদোর অফিসে হামলা সহ একাধিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে ফ্রান্সে। আর এই ঘটনাগুলোর সাথে ইসলামী জঙ্গি গোষ্ঠীগুলো জড়িত বলে দাবি করছে সরকার। গেল মাসেই রাজধানী প্যারিসের শহরতলির একটি স্কুলের শিক্ষককে শিরচ্ছেদ করে হত্যা করা হয়। বাতাক্লন সেন্টারে নিহতদের স্মরণে আসা সাধারণ মানুষের পাশাপাশি সবার প্রত্যাশা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে সরকার যেন আরও কঠোর হয়। মোহাম্মদ লুৎফুর বাবু, সময় সংবাদ, প্যারিস। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি বা কালী পূজা শনিবার। কলকাতা হাইকোর্টের নির্দেশনা মেনে দুর্গাপূজার মতো দূরে দাঁড়িয়ে কালী পূজায়ও প্রতিমা দর্শন করতে হবে কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গের দর্শনার্থীদের। কলকাতার কালী পূজার খবর জানাচ্ছেন সুব্রত আচার্য।
ভারতের ৬টি রাজ্য এবং ২০টি কোভিড প্রবণ শহরের মধ্যে পশ্চিমবঙ্গ ও এর রাজধানী কলকাতা অন্যতম। বৈশ্বিক মহামারীর এমন বাস্তবতার মধ্যেও দুর্গাপূজার মতোই রাজধানীবাসী প্রস্তুত কালীপূজায় আয়োজন নিয়ে। কলকাতা হাইকোর্টের বিধি মেনে দুর্গাপূজার মতোই কালীপূজাতেও দর্শক শূন্য রাখতে হবে মণ্ডপ। ছোট মণ্ডপের ৫ মিটার এবং বড় মণ্ডপের ১০ মিটার দূরে দাঁড়িয়ে করতে হবে দেবী দর্শন। যদি হাইকোর্টের নির্দেশ যদি মেনে সবাই যদি আমরা মেনে চলি তাহলে খুবই ভালো হয়। বাজি পোড়ানোর ব্যাপারে কিন্তু আগে করলে ভালো হতো। করোনা বাস্তবতায় পূজার সরঞ্জাম বেচাকেনায়ও খুব একটা জমেনি এবার। কোথাও কোথাও সেটি গিয়ে ঠেকেছে একেবারে তলানিতে। দর্শনার্থীর সংখ্যা খুব কম, নেই বললেও চলে। আগের মতন যেমনি কালী পুজো ভিড় থাকতো, আমাদের এই টাইমে পা রাখার জায়গা থাকতো না, এখন সেই জায়গা ফাঁকা থাকছে। প্রতিদিন যেখানে আমাদের ৩,০০০-৪,০০০ টাকা দোকানদারি হতো, 200-300 টাকা দোকানদারি হচ্ছে। কলকাতা ছাড়াও শহরতলি বারাসাতেও ছোট বড় মিলিয়ে প্রায় ২৫০০ মণ্ডপে এবার অনুষ্ঠিত হবে কালীপূজা। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। একসময়ের মানুষের প্রয়োজনে বনবাদারের দুরন্ত জীবন ছেড়ে ইট পাথরের শহরে এসেছিল যে বন্ধু, আজ তাকেই দিব্যি ভুলে আছে মানুষ। বলছি পুরান ঢাকার ঐতিহ্য বানরের কথা। প্রথম দিকে তাদের যত্নার্থী হলেও আজ অসহায় অনাদরে ধুকে ধুকে দুঃসহ জীবন পার করছে। রাশিদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন নাল মামুন। এ যেন শৈশবের দুরন্তপনা, বাঁধ ভাঙা উচ্ছ্বাস, অবাধ স্বাধীনতা। যেখানে সেখানে যত্রতত্র ছুটে বেড়ানো, মনের খুশিতে দৌড়ঝাঁপ, লম্ফ ঝম্প। দেখে এক চিলতে চিড়িয়াখানা মনে হলেও এখানে নেই কোনো শৃঙ্খল, নেই কোনো বাঁধন, আছে মাথা গোজার একটু ঠাঁই। আর তাতেই পরিবার পরিজন নিয়ে কেটে যাচ্ছে জীবন। ইট পাথরের এই নগরে বানরের পা পড়ে আজ থেকে ১০০ বছর আগে। ১৯১৪ সালে সাধনা ঔষধালয়ের প্রতিষ্ঠাতা চিকিৎসক যোগেশ চন্দ্র ঘোষ ওষুধের কার্যকারিতা পরীক্ষায় বানর নিয়ে আসেন। সেই থেকে গ্যান্ডারিয়ার দীননাথ সেন রোডে গড়ে ওঠে তাদের আবাস। পুরান ঢাকার ঐতিহ্য যেমন পুরান সংস্কৃতি, তার সাথে জড়িত কিন্তু বানরের। বাসা দিয়ে দিনাদা খাওয়ান চায়, একটা স্বাদ ওরে কাপড় চোপড় আবার টাইনা খাওয়ান না পেলে। যার জামা কাপড় নিছে সে আবার খাবার টাবার কিছু একটা রেডি করে ছাদে নিয়ে গেলে ছাদে থেকে নিচে আইসা ওই কাপড়টা রাইখা খাবারটা নিয়ে চলে যেত। কালের পরিক্রমায় পুরান ঢাকার বানর রূপ নিয়েছে ঐতিহ্যে। পক্ষান্তরে ক্রমাগতভাবে কমেছে যত্নআত্তি। মাঝে মধ্যে দু একটি সংগঠন খাবার নিয়ে এগিয়ে এলেও অধিকাংশ সময় থাকতে হয় খালি পেটে, মলিন মুখে। লাগবে ২০ কেজি, তাকে যদি দেয় ৫ কেজি হবে, যার কারণে বানর এখানে একটু উৎপাদ করে বেশি। সাধনা কোম্পানি থেকে 10 কেজি করে বুট দেয় 2 বেলা। পুরান ঢাকার রেসাস ম্যাকাক প্রজাতির এই বানর কবছর আগে সংখ্যায় ৪০০টির মতো দেখা গেলেও বর্তমানে রয়েছে প্রায় ১০০টি। হোক মানুষ কিংবা প্রাণী, যে কোনো সম্পর্কে সব থেকে জরুরি বিশ্বাস এবং আস্থা। পুরান ঢাকার আদি অধিবাসী এই বানরের সঙ্গে মানুষের বিশ্বাস কিংবা আস্থায় কোনো ঘাটতি না থাকলেও প্রয়োজন আরও একটু সহানুভূতি, প্রয়োজন আরও একটু ভালোবাসা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।